উত্তাল রাজনীতি, দেশের আকাশে দুর্যোগের কি ঘন ঘটা? এ যাবৎকালে পৃথিবীর যত দেশ স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে তারা কিছুদিনের মধ্যেই আবার একই ব্যবস্থায় ফিরে গেছে, অথবা তাদের দেশে অস্থিরতা কমেনি। এর কারণ যেমনি প্রতিষ্ঠানের অভাব, তেমনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতার অভাব এবং নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করার বাসনা। আবার প্রতিবেশী দেশ নেপালের কথাই ধরুন, তারা সংবিধান সংস্কারের মতো বিষয়গুলো নিয়ে এত সময় নষ্ট করেছে যে তাদের দেশে কোনো স্থিতিশীল সরকার আসতে পারেনি, প্রায় 2 দশক হয়ে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে আমার দুঃখ লাগে, আমাদের সরকার, রাজনৈতিক নেতারা এইসব থেকে শিক্ষা নেননি। তারা তাদের আদিম প্রবৃত্তি সংঘাত এবং কাদা ছোড়াছড়িকে বেছে নিয়েছেন। বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ডক্টর ইউনূসের ক্যাবিনেটের অনেকেরই রাষ্ট্র চালানো অভিজ্ঞতা নেই। আমি তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু কিছু জায়গায় তাদের অভিজ্ঞতার অভাব দেশকে ভুগিয়েছে। যেমন তারা অনলাইনে ডিসইনফরমেশন ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছে দেশের সামরিক বাহিনীর সদস্যরা। সরকারের পক্ষ থেকে এমনকি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এসব টার্গেটেড ক্যাম্পেইন নিয়ে কিছু বলেননি, অথচ সামনের নির্বাচনটা হবে মূলত সেনাবাহিনীর পাহারায়। আমাদের রাজনৈতিক নেতাদের কারো মনেই সম্ভবত দেশের স্বার্থে ন্যূনতম কম্প্রোমাইজ করার ভাবনা নেই। সংস্কার কমিশন আর তা ঘিরে হতে থাকা বিতর্কগুলোর দিকে তাকালেই বোঝা যায়, অমুক জায়গায় বিএনপির 2 গ্রুপের মারামারি, কিংবা জামাতের সাথে সংঘর্ষ, স্থানীয় জামাত নেতার সার্বিক চুরি, এনসিপি নেতা অথবা ছাত্র সমন্বয়কদের চাঁদাবাজি এখন নৈমিত্তিক ঘটনা। এতে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে সাধারণ মানুষ, যার পূর্ণ ফায়দা নিচ্ছে আওয়ামী লীগ। সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রথমবারের মতো গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হলো। 29 অক্টোবর তার সাক্ষাৎকার নিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি, যুক্তরাষ্ট্রভিত্তিক রয়টার্স ও ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। তিনি বলেছেন, আগামী বছরের আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। এসব কাকতালীয় কোনো বিষয় নয়। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকলে আওয়ামী লীগ এসবের সুযোগ নেবেই। এদিকে আন্তর্জাতিক রাজনীতিও ক্ষণে ক্ষণে তার রূপ বদলাচ্ছে। সম্প্রতি 10 বছরে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট এটি লিখেছেন, এ চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধমূলক সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি 2 দেশের মধ্যে সমন্বয়, তথ্য ভাগাভাগি ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে। হঠাৎ ভারত যুক্তরাষ্ট্র 10 বছরের নিরাপত্তা ফ্রেমওয়ার্ক চুক্তি কেন হলো? আসলে আমেরিকা এখন চায় দক্ষিণ এশিয়ায় শান্তি বিলিয়ে মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদী ও প্রক্সি যুদ্ধ নির্ভর পাকিস্তানকে নিয়ন্ত্রণ। ধরা যায়, ভারত যুক্তরাষ্ট্র 10 বছরের নিরাপত্তা ফ্রেমওয়ার্ক চুক্তির মূল লক্ষ্য হল মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যেখানে ভারত ও বাংলাদেশের সহায়তায় চীনকে বাধা প্রদান করে তার শক্তি সীমিত করে মার্কিন স্বার্থ রক্ষা। ফর্দা হলো এই যে, ভারত বিরোধী ইসলাম ও মৌলবাদী প্রক্সি যুদ্ধ নির্ভর বাংলাদেশ নয়, বাংলাদেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকারের সাথে থাকবে ভারত ও আমেরিকা উভয়ই। অথচ গত মাসেই পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছিলেন ট্রাম্প। তার মানে সংকট অনেক গভীর এবং আনপ্রেডিক্টেবল। ভারত নতুন করে মার্কিন সাপোর্ট পেলে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে তাদের সুবিধা হবে। একটা জিনিস মনে রাখবেন, হাসিনার সাক্ষাৎকার আর ভারতীয়দের আমেরিকার সাথে চুক্তির পর বড়সড় সামরিক মহড়া কোনো কাকতালীয় বিষয় নয়। তবে দিন শেষে বাংলাদেশের মানুষদের উপর আমি ভরসা পাই। এদেশের রাজনীতিবিদরা ভুল করলেও জনগণ ভালো মন্দের তফাৎ বুঝতে ভুল করে না। বাংলাদেশ বারবার অন্ধকার থেকে আলোয় ফিরেছে, বারবার ধ্বংসের মুখে দাঁড়িয়ে নতুন সূচনা করেছে। আজও সেই সম্ভাবনা আছে যদি রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজ নিজেদের চিন্তার ধারা বদলে ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দিক নির্দেশনা তৈরি করে। বিএনপি, জামাত আর এনসিপিকে এসব কাদা ছোড়াছড়ি থেকে বেরিয়ে এসে পজিটিভ রাজনীতি করতে হবে, নয়তো ভারত আর হাসিনা মিলে আমাদের উপর চূড়ান্ত আঘাত হানবে। আজ এ পর্যন্তই। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।